আসসালামু আলাইকুম। আজ ৫ই আগস্ট ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। পরপর ৩টি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। ১.৫ দশকেরও কর্তৃত্ববাদী শাসন, চাকরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংক খাতের লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে। ৩৬ দিনের এই আন্দোলন চুরমার করে দেয় শেখ হাসিনার সব দম্ভ। গত বছরের ৫ই আগস্ট পতন ঘটে তার স্বৈর শাসনের। সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল সোমবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজ। ১ বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের মুখবন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিবাদন জানাই। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে আজ ৫ই আগস্ট বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উপস্থিতিতে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে প্রায় ১,৪০০ অস্ত্র ও ২.৫ লাখের মতো গোলাবারুদ ১ বছরে উদ্ধার হয়নি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি নেই মানুষের মনে। পুলিশের লুণ্ঠিত সব অস্ত্রগুলি উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে দ্রুত এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধারের তাগিদ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার দ্বিতীয় দিনে ২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল সাক্ষ্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান এবং পুলিশের গুলিতে চোখ হারানো পারভীন। তারা বলেছেন, আহতদের দেখতে হাসপাতালে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন, নো রিলিজ, নো ট্রিটমেন্ট। এই ২ সাক্ষীকে জেরা করেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন গত বছরের ৫ আগস্ট। এই ১ বছরে তাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কয়েকবার দেশটিকে অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, সেজন্য তো বিচার আটকে থাকবে না। রাজশাহী মহানগরের একটি খবরে দেখা যাচ্ছে, এলাকায় একটি খেলার মাঠ, পাশে ২টি শিক্ষা প্রতিষ্ঠান। সে মাঠেই খেলাধুলা করত শিক্ষার্থী এবং এলাকার তরুণেরা। সেই খেলার মাঠে চোখ পড়েছে পৌরসভার নির্মাণ করা হচ্ছে মার্কেট। এতে খেলাধুলার স্থান হারিয়ে যাচ্ছে। গতকাল রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছেন রাজশাহী কাটাখালী পৌরসভার কাপাসিয়া এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। যাদের জন্য এই মার্কেট করা হচ্ছে, সেই ব্যবসায়ীরাও এসেছিলেন তাদের কাতারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতি তুলে ধরলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ প্রস্তুতি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন করার আলোচনা আছে। ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কিংস পার্টি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে দেশে 471টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মোট 121 জন নিহত এবং 5,189 জন আহত হয়েছেন। এসব রাজনৈতিক সহিংসতায় 92% সঙ্গে বিএনপি, 12% সঙ্গে আওয়ামী লীগ, 5% জামায়াত এবং 1% জাতীয় নাগরিক পার্টি এনসিপি জড়িত ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব চিত্র ফুটে উঠেছে। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। মানবদেহের হৃৎপিণ্ডের রিংয়ের দাম কমিয়েছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। এতে রিংয়ের কোম্পানি ভেদে দাম 3,000 থেকে 88,000 টাকা পর্যন্ত কমেছে। রিং আমদানিকারক বেঁধে খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম সর্বোচ্চ 46% পর্যন্ত কমেছে। খুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী 48 ঘন্টায় 3 জন খুন এবং 1 জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শুক্রবার রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকার যুবক মনোয়ার হোসেন টগর। দুর্বৃত্তরা ওই রাতে টগরের বাড়ির দরজায় কড়া নেড়ে সেখানে তার সঙ্গে 5 মিনিট ধরে কথোপকথনের এক পর্যায়ে বুকে ছুরিকাঘাতে হত্যা করে। একই রাতে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে খুন হন ভ্যান চালক আলামিন শিকদার। রোববার রাত 7:45টার দিকে নগরীর 2 নম্বর কাস্টমঘাট এলাকায় একটি সেলুনের সামনে অবস্থান নেওয়া যুবক সোহেলকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। মোটরসাইকেল যোগে আসা সন্ত্রাসীদের মাথায় হেলমেট ও মুখ ঢাকা ছিল। সন্ত্রাসীর ছোড়া একটি গুলি সোহেলের পেটে বিদ্ধ হয়। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই রাতে নগরীর মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া এলাকায় খানাবাড়ির সামনে গলা কেটে হত্যা করা হয় ঘের ব্যবসায়ী আলামিনকে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খুলনাবাসী। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনা প্রধান এম হারুনুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার দুপুরের দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 57 শিক্ষক সহ 133 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম ফজলুল হক ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার সরকারি 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 4টি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অফ সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস। স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের জন্য সরকারি বাংলা কলেজ, স্কুল অফ বিজনেসের জন্য সরকারি তিতুমির কলেজ এবং স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসের জন্য কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজ, সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান ও 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসক ঢাকা কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ইলিয়াস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো এক একটি কলেজে সব বিষয়ে পড়াশোনা হবে না। এক বা একাধিক কলেজে স্কুল ভিত্তিক ক্লাস হবে। 7টি কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের 40% ক্লাস হবে অনলাইনে আর 60% হবে সশরীরে। তবে সব ধরনের পরীক্ষা হবে সশরীরে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশ গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে গত শনিবার নাশকতায় জড়িত সন্দেহে পুলিশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ক্ষমতায় গেলে বিএনপি মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে যুবদলের এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন 395 জন। ঢাকার আশুলিয়ায় উল্টো পথে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়েছে লরি। এই ঘটনায় অটোরিকশাটির আরোহী নারী ও শিশুসহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। দুর্ঘটনার পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গত রবিবার রাত 9টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহে আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত রবিবার বিক্ষোভকারীরা বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ ওমর ফারুক খান। গত রবিবার তিনি এ পদে নিযুক্ত হয়েছেন। আজ 5ই আগস্ট তারুণ্যের উৎসব 2025 উদযাপন সফল করতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে অনুষ্ঠিতব্য শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার সব ব্যাংককে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। এবার বিনোদনের খবর। বলিউড অভিনেত্রী কাজলের জন্মদিন আজ। 1974 সালে মুম্বাইয়ে তার জন্ম। বাবা নির্মাতা সমু মুখার্জি ও মা অভিনেত্রী তনুজা। ছোটবেলায় অভিনয়ের ইচ্ছা ছিল কাজলের। প্রথম সিনেমা বেখুদি মুক্তির পর পড়াশোনা ছেড়ে পুরোপুরি অভিনয়ে মনোযোগী হন তিনি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।